Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে ও দূরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ। আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, তোমরা ভিডিওটা স্কিপ করে দেখো না, কারণ স্কিপ করে দেখলে আমার ভিডিওর কোথায় কি আছে তোমরা একদমই বুঝতে পারবে না। সকাল সকালই রান্নাবান্না প্রস্তুতি শুরু করে দিয়েছি। ওইদিকে ভাতের জলটা গরম হতে দিয়েছি, আর এদিকে একটা গোটা চিকেন নিয়ে এসেছিলো দানিশের পাপা। সেটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, কিছুটা অংশ ফ্রিজে রেখে দিয়েছি আর কিছুটা রান্না করব। আমি কিন্তু সংসারে এইভাবে সেভ করে থাকি, কারণ একটা জিনিস একদিনে রান্না করে ফেলি না। দেখো, আমি যদি 1.5 কিলো বা 2 কিলো মাংস একদিনে রান্না করি, সেটা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলতে পারবে যদি 4 পিস 5 পিস করে খাও। আর সেটাকে যদি আমি দুদিনে রান্না করি, তবুও কিন্তু খাওয়া হবে। সংসার এমন একটা মায়ার বাঁধন, এমন একটা মায়ার জিনিস, যেখান ছেড়ে তুমি কোনো মতেই পালাতে পারবে না। একবার যদি সেই গণ্ডিতে বাঁধা পড়ে যাও, তাহলেই ব্যাস। তো সংসার জীবনে আসা আমার মোটামুটি হয়ে গেল 3.5 বছর। তো এই 3.5 বছরে আমি অনেক কিছু বুঝে ফেলেছি, অনেক কিছু বোঝার ক্ষমতা করে ফেলেছি। তাই আমি জানি যে কোনখান থেকে দুটো পয়সা বাঁচালে আমি আমার শখগুলো পূরণ করতে পারবো। আমরা মধ্যবিত্ত পরিবারের বউ চাইলেও অনেক কিছু শখ সবসময় করে উঠতে পারি না। তাই এইভাবে যদি কিছু কিছু সেভ করে রাখি, তাহলে কিন্তু মাসের শেষে একটা বড় অঙ্কের টাকা আমাদের জমা হয়। আর সেই টাকা দিয়ে আমরা একটু বিলাসিতা করতে পারি, একটু শখ আহ্লাদ পূরণ করতে পারি, এই যা। তো একটা সংসারে যদি তুমি বিয়ে হয়ে আসো, মানে বাড়ির বউ হয়ে আসো, সেখানে যদি তোমার বয়সটা 16 হয় বা 18 হয় বা তোমার 30ও হয়, সেখানে কেউ বলবে না যে তুমি অল্প বয়সের বা বেশি বয়সের। তোমাকে বলবে যে তুমি একটা বাড়ির বউ, মানে তুমি সব কিছু পারো, সব কিছুই জানো আর সব কিছুই করে যেতে হবে। এটাই একটা সমাজের রীতিনীতি বলতে পারো। তো সংসারে দেখো, আমি রান্না বান্না কমপ্লিট করে চলে এসেছি, সবাইকে প্রায় খাইয়েও দিয়েছি। তো নিচের ঘরগুলো ঝাড়া পরিষ্কার সবই তো হয়ে থাকে, ওপরের ঘরগুলো আর ঝাড়া হয় না। আসলে বাড়ির একটা মাত্রই বউ, আর মেয়ে মেম্বার বলতে পারো আমি একাই। আর আমার শাশুড়ির মতো আছেন, তো ওনাকে তো বলা যাবে না, বা ওনারও বয়স হয়েছে। একটা সময় অনেক সংসারে পরিশ্রম করেছে, কষ্ট করেছে, তাহলেই কিন্তু এই দিনটায় আমরা আসতে পেরেছি। উনি কষ্ট করেছিলেন বলেই কিন্তু আমরা আজকে এই সুখের দিনটা দেখতে পাচ্ছি। তাই ওনারও তো বয়স হয়েছে, একটা সময় ওনাকে তো অবসর নিতে হবে। তাই আমি সবসময় চেষ্টা করি যেন আমি সব কিছু কাজ সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে করতে পারি, ওনাকে যেন কোনো কষ্টই না করতে হয়। একটা সময় আমারও আসবে যে সময়টায় আমি হয়তো অবসর নিব, আমারও হয়তো বউ আসবে, সেটা অবশ্য পরের কথা। কারণ আল্লাহ অতদিন আমার আয়ু রেখেছে কিনা, আমি আমার ছেলের বউকে দেখতে পাবো কিনা, সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তোমাদেরকে এতগুলো কথা বললাম বলে হয়তো ভাবতে পারো যে এই পরিবারে আমি অশান্তিতে আছি, আমি দুঃখে আছি। এটা কিন্তু একদমই না। এই পরিবারে আমি অনেক সুখে স্বাচ্ছন্দ্যে অনেক ভালো আছি। কারণ আমার শাশুড়ি মা খুব ভালো। আমি নিজের মাকে ছেড়ে আসার পর এই বাড়িতে এসে নতুন একটা আম্মা পেয়েছি। প্রচণ্ড সাপোর্টিভ, আর যে কোনো বিষয়ে আমাকেই কিন্তু জিজ্ঞেস করে, পছন্দ করে, বেশ ভালো লাগে। মানে উনি জানেন যে এটা করলে ঠিক হবে, তবুও আবার আমাকে জিজ্ঞেস করে যে, "শামীমা, এটা করলে কি ঠিক হবে?" তখন আমি বলি, "হ্যাঁ।" তাহলে উনি সেটাই করেন। মানে প্রচণ্ড ভালোবাসে, আবার একটু সম্মানও দেই। শ্বশুরবাড়িতে সবার কাছে ভালোবাসা, সম্মান পাওয়া এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। ভাগ্যে থাকলেই জোটে, তা না হলে তো অনেকেরই অবহেলায় জোটে। তো আমি এদিক থেকে বলতে পারো ভীষণ লাকি। সবাই আমাকে ভীষণ মাথায় করে রাখে, শাশুড়ি, শ্বশুর, দেওর, বর, সবাই। ননদরাও ভীষণ ভালোবাসে। তারপর নন্দাইগুলো আছে না, ওরাও আমাকে ভীষণ ভালোবাসে। বেশ ভালো লাগে যে সবাই আমাকে বেশ আত্মভক্তি করে। আর আমিও তাদেরকে কিছু দিই বলে আমাকে ওরা ফিডব্যাক দেয়। আমিও ওদেরকে ভীষণ ভালোবাসি, ওরাও আমাকে ভীষণ ভালোবাসে।
সম্পর্ক কখনো একদিক থেকেই টিকে থাকে না, দুই দিক থেকে সমান তালে চালিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু সম্পর্ক টিকবে। ওরাও যেমন ভালো আমিও তেমন ভালো, বা আমিও যেমন ভালো ওরাও ভালো, তার জন্যই কিন্তু আমাদের সম্পর্কটা ভীষণ স্ট্রং। আমিও চাই বা আল্লাহর কাছে দোয়া করি যেন আমাদের সম্পর্কটা সারা জীবন এই রকমই থাকে মৃত্যুর আগে পর্যন্ত। তো দুপুরবেলায় তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, আর ওইদিকে দানিশের পাপা কিছু জেরক্স ছিল করার, সেগুলো জেরক্স করে নিচ্ছিল, কারণ বাড়িতেই আমাদের জেরক্স মেশিন আছে। পাশের বাড়ির এক ভাবি আমাদেরকে কিছু বিরিয়ানি, খাসির মাংস, ডিম, স্যালাড এইসব দিয়ে গিয়েছিলেন, কারণ ওনারা আজকে বাড়িতে ভীষণ আয়োজন করেছিলেন। ওনাদের বাড়িতে একজন গেস্ট এসেছিলেন, তো আমাদের ছাড়া উনি কোনো খাবারই খান না। দানিশ, তুমি কি করছো? খেলা করছো? কি নিয়ে খেলা করছো? আইসক্রিম বানাবা? কার জন্য? কোনটা কোনটা দিয়ে আইসক্রিম বানাই দেখাও তো আমাকে। নেন, 5 টাকা পয়সা নেন, আমার জন্য একটা ঝালমুড়ি বানিয়ে দেন। তোমার গায়ে সবজি পড়ে গেল? ঝালমুড়ি হয়ে গেল? কত দাম? কত দাম? 5 টাকা করে? আপনার ঝালমুড়িটা ভীষণ টেস্ট। গ্রাম্য অঞ্চলে এসব আদান প্রদান দেওয়া নেওয়া চলতেই থাকে। যারা গ্রাম্য অঞ্চলে থাকো তারা তো অবশ্যই বুঝবে। তো দানিশ এখানে ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল, ওই মোমেন্টটা দেখতে ভীষণ ভালো লাগছিল, তাই তোমাদের মাঝে শেয়ার না করে পারলামই না। সন্ধেবেলায় দানিশের পাপা নিয়ে এসেছিল চিকেন পকোড়া, তো সেগুলোই দানিশ খাচ্ছিল। তো আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।